বর্তমানে দেশে টিকা প্রদান নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। আমরা দেখেছি ইতিমধ্যে পূর্ণ ২ ডোজ টিকার আওতায় এসেছে কিছু মানুষ। সেই সংখ্যাটা যদি আমি বলি ৪% কিছু বেশি মোট জনসংখ্যার। যেখানে সরকার দেশের মানুষের ৮০%কে পূর্ণ ২ ডোজ করোনার টিকা দিতে চায়, কিন্তু এখনো পর্যন্ত সেই সংখ্যা আসলে আমাদের কাছ থেকে অনেক দূরে, ধরাছোঁয়ার বাইরে বলা যায়। বর্তমানে যে পদ্ধতিতে টিকা দেয়া হচ্ছে সেই গতিতে যদি আমরা চলতে থাকি তাহলে পুরোপুরি লক্ষ্যমাত্রায় পৌঁছতে আমাদের সময় লাগবে ১০ বছরের মতো। আসলে এই পরিকল্পনা কতটা বাস্তবসম্মত, এইসব নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের এসএসআরএম মুক্ত মঞ্চ অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি শান্তা শার্লিন এবং আমার সাথে রয়েছেন ৩ জন বিশিষ্ট অতিথি। শুরুতেই আমি স্টুডিওতে আমার অতিথির সাথে পরিচয় করে দিতে চাই। আমার সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এমপি, সদস্য, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। স্বাগত আপনাকে চ্যানেল 24। থ্যাংক ইউ। এবং আমার সাথে রয়েছেন অনলাইনে যুক্ত আছেন ডক্টর আবু জামিল ফয়সাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং রয়েছেন ডক্টর আনোয়ারুল ইকবাল, সাবেক ইউনিট প্রধান, মহামারী নিয়ন্ত্রণ পদ্ধতি, আইসিডিডিআরবি। তিনজনের সাথেই পরিচয় পর্ব শেষ হলো। আলোচনায় যাবার আগে শুরুতেই স্বাস্থ্যমন্ত্রীর আজকের একটি বক্তব্য আপনাদেরকে শুনিয়ে আসতে চাইব দর্শক, যে টিকা কম পেয়েছেন গ্রামের মানুষ, এ নিয়ে কথা বলেছেন তিনি। আগামীতে তাদের বেশি টিকা দেওয়া হবে, এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যটি শুনে আসব। টিকা দেওয়ার পরিকল্পনা করেছি, কারণ গ্রামের লোকরা টিকা কম পেয়েছে এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে। 50 ঊর্ধ্ব লোকের মৃত্যু প্রায় 90%। আমরা তাদেরকে টিকা আগে দেব, অন্যদেরকে ধৈর্য ধরতে হবে। শুনছিলাম স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য। এবার আলোচনায় চলে যেতে চাইব। শুরুতেই আমি যেতে চাইব ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এমপির কাছে। শুনছিলেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী কি বলছিলেন যে গ্রামের মানুষকে টিকা দেওয়ার প্রসঙ্গটি, সেটিতে যাবার আগে শুরুতে আমি বলতে চাই যে দেশে এই মুহূর্তে টিকার কথা যদি আমরা বলি, টিকা এসেছে এ পর্যন্ত ৩,১৭,০০,০০০ কিছু বেশি। আমরা ২ ডোজ টিকা দিতে পেরেছি ২,৫২,০০,০০০ কিছু বেশি, এবং হাতেও আছে কিছু। কিন্তু যে গতিতে টিকা প্রদান আগাচ্ছে, সেখানে আমরা কি ১০ বছরের মতো সময় নিয়ে আসলে টিকা দেওয়ার পরিকল্পনা করছি কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেল 24 অগণিত দর্শকদের ধন্যবাদ এবং বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গটা টানলেন, এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 25 বছর ঊর্ধ্বে এবং যারা ফ্রন্ট ফাইটার তাদের ফ্যামিলিতে 18 বছরের ঊর্ধ্বকে টিকা দেওয়া যাবে। সেটা যদি আমরা হিসাব করি, টোটাল পপুলেশনের উপর যদি আমরা হিসাব করি তাহলে 4%-এর কিছু বেশি। আর যাদের টিকা দেওয়া হবে যদি আমরা 18 বছর বা 25 বছর ধরি, সেটা 16%-এর কিছু বেশি হয় আর কি, মানুষকে ইতিমধ্যে দেওয়া হয়েছে। অর্থাৎ 2 কোটির অধিক সংখ্যক মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে, 70 লাখের বেশি লোককে 2টা ডোজ কমপ্লিট হয়েছে। সেই হিসাব করলে পরে আপনি যেটা বলছেন যে 10 বছর না, আমাদের যে সক্ষমতা আছে যদি পর্যাপ্ত টিকা থাকে তাহলে 10 বছর লাগবে না। আমরা প্রত্যাশা করতেছি যে আগামী ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে অ্যাটলিস্ট 70 থেকে 80% মানুষকে টিকার আওতা আনা হবে, যদি পর্যাপ্ত টিকা থাকে। সেক্ষেত্রে সরকার যে কাজটা করছেন, যে আপনারা জানেন এই মুহূর্তে 50 লক্ষের অধিক, প্রায় 70 লক্ষ টিকা আসবে। তারপরে ফাইজারের 10 লক্ষ টিকা বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে আসবে। মেডোনার সঙ্গে 10 কোটির বেশি টিকার চুক্তি একটা পর্যায়ে আছে। সিনোভ্যাক্স চীনের সঙ্গে চুক্তি হচ্ছে, রাশিয়ার সাথে একটা প্রক্রিয়া চলতে। সব কিছু মিলে যদি ফেব্রুয়ারির মধ্যে আমাদের টোটাল টিকা লাগবে প্রায় 26 কোটির মতো, যদি আমরা 12 থেকে 13 কোটি মানুষকে টিকা দিই। সেই হিসাবে যদি ফেব্রুয়ারি মার্চের মধ্যে এই টিকাগুলো দেওয়া যায়, আমাদের সরকারের এবং বাংলাদেশের টিকা দেওয়ার অ্যাবিলিটি আছে, আমাদের যে টিকা দেওয়ার সিস্টেম সেটা অত্যন্ত শক্তিশালী। অন্যান্য যে কোনো দেশের চেয়ে আমাদের যে মানুষকে, ব্যাপক জনগোষ্ঠীকে খুব স্বল্প সময় আমাদের টিকা দিতে পারবো যদি পর্যাপ্ত টিকা পাই। সেই ক্ষেত্রে 10 বছরের প্রশ্নই আসে না। যদি পর্যাপ্ত টিকা পাওয়া যায়, আমরা প্রত্যাশা করি যে আগামী ফেব্রুয়ারির মধ্যে মানে মাস লেভেলের পিপুলকে আমরা টিকা দিতে পারবো বলে আমরা প্রত্যাশা করছি। যদি চুক্তি অনুযায়ী কোভ্যাক্স এবং অন্যান্য যাদের সাথেই চুক্তি হয়েছে বা প্রক্রিয়াধীন আছে, সেইগুলো হয়ে যদি আমরা ঠিক মতো পাই, সেটা হয়ে যাবে। আপনারা জানেন, আমি একটু শেষ করি, যেমন অ্যাস্ট্রাজেনেকার
সেরাম ইনস্টিটিউট থেকে আমাদের 3 কোটি টিকা পাওয়ার কথা ছিল, যদিও 70 লক্ষ পাওয়ার পরে মাঝখানে বন্ধ ছিল। তারাও এখন টিকা দিতে চাচ্ছে, সিনোভ্যাক্স দিতে চাচ্ছে, মেডোনা দিবে, ফাইজারের সাথে কথা হয়েছে তারাও দিবে, এবং স্পুটনিক ভি সেটার সাথেও প্রক্রিয়া চলছে। সব কিছু মিলে যদি পর্যাপ্ত টিকা পাওয়া যায় তাহলে অবশ্যই আপনি 10 বছরের যে কথা বললেন, 10 বছর না, আমরা প্রত্যাশা করছি আগামী 1 বছরের মধ্যেই এই ব্যাপক জনগোষ্ঠীকে টিকার আওতা আনা হবে। পাশাপাশি আমাদের সর্বশেষ সংসদীয় কমিটির মিটিং হয়েছে, সেখানে দেশে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান তৈরি করার জন্য প্রক্রিয়া চলছে। গোপালগঞ্জে আপনারা জানেন যে ইডিসিএলের একটা কোম্পানি আছে সরকারের, সেইখানে 8 একর জায়গা আছে, সেই জায়গাতে দ্রুত সময়ের মধ্যে 3 থেকে 6 মাসের মধ্যে স্ট্রাকচার তৈরি করে টিকা এই দেশে প্রস্তুত করার জন্য প্রক্রিয়া চলছে। আমরা প্রত্যাশা করতে 6 মাস থেকে হয়তো ম্যাক্সিমাম 9 মাস সময় লাগতে পারে, এর মধ্যে আমরা বাংলাদেশের টিকা তৈরি করতে পারবো। সেটা যদি হয় তাহলে 10 বছর না, আমরা 1 থেকে 1.5 বছরের মধ্যে ম্যাক্সিমাম বলতেছি আমরা এই যে 70 থেকে 80% মানুষকে টিকার আওতা আনা সম্ভব, সেটা হয়তো আমরা আশা করি করতে পারবো। ধন্যবাদ। নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে। এবার চলে যেতে চাইবো ডক্টর আবু জামিল ফয়সালের কাছে যেতে চাইবো। আমরা শুনছিলাম ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এমপির বক্তব্য। তার কথার প্রসঙ্গ ধরে বলতে চাই যে গতিতে আগাচ্ছি আমরা, সেখানে আমরা কতটুকু সফল আসলে। ইতিমধ্যে আমরা 2 ডোজ সম্পন্ন করতে পেরেছি 4% মানুষকে। এটি কি যথেষ্ট মনে করছেন? এরকম ঝামেলা হলে পরে কি করে, ফিলার দেয় না? জি বলুন, শুনতে পাচ্ছি। জি ডক্টর আবু জামিল ফয়সাল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর আবু জামিল ফয়সাল শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? সম্ভবত সংযোগে কিছুটা সমস্যা হয়েছে। আমরা ডক্টর আনোয়ারুল ইকবালের কাছে যেতে চাইবো। নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর আনোয়ারুল ইকবাল, ডক্টর আনোয়ারুল ইকবাল শুনতে পাচ্ছেন? পাচ্ছি তো আমি। জি, আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এমপির কথার প্রসঙ্গ ধরে বলতে চাই যে 4% মানুষকে 2 ডোজ টিকা দেওয়া সম্ভব হয়েছে এখন পর্যন্ত। এটিকে যথেষ্ট বলে মনে করেন কিনা? জি দেখেন, শতাংশের হার যদি আপনি ধরেন তাহলে কখনোই এটা যথার্থ না। আমাদের যেখানে 18 কোটি মানুষ, সেখানে যদি আমরা আমাদের যে টার্গেট ছিল 13,86,00,000, সেখান থেকে যদি মাত্র আমরা 4% দেই, সেই হিসাব করলে কিন্তু আমাদের একেবারেই পর্যাপ্ত না। বাট আপনি যদি অন্যভাবে দেখেন, এখন কিন্তু ভ্যাকসিন যে কোনো মূল্যেই হোক, বিভিন্ন ধরনের ভ্যাকসিন কিন্তু আসছে দেশে, এবং যখনই আসছে তখনই দেওয়া হচ্ছে। মানে কোনো আপনার একটা মানে একই ধরনের ভ্যাকসিন বা একই টাইমের মধ্যে আসা, মানে টাইমটা যেহেতু আমরা নিরূপণ পারছি না আর কি করতে, সেই হিসাব করলে আপনার ভ্যাকসিন কিন্তু আমরা দিতে পারছি। অনেক দেশ আছে এখনো। শুধু আপনি যদি একটা ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে একটা হিসাব আমি বলে দিচ্ছি, যেহেতু আমাদের ঢাকা শহরে মানে বাংলাদেশকে আসলে অ্যাজ আ হোল আমি যতটুকু জানি আর কি 10% দেওয়া হয়েছে ভ্যাকসিন। এর মধ্যে আপনি যেটা বলেছেন 4 থেকে 5% ডাবল ডোজ পেয়েছে, 4 থেকে 5%। আর অ্যাজ আ হোল যদি আপনি সারা বিশ্বকে ধরেন, তাহলে কিন্তু মাত্র 15% ভ্যাকসিনেশন হয়েছে সারা বিশ্বে। আপনি যদি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এইসব কিছু দেশ বাদ দেন, ব্রিটেন, এই কয়টা দেশ বাদ দিলে অন্যান্য দেশ কিন্তু আমাদের দেশের মতোই কিন্তু অবস্থা। বাট তারপরে এখন দেখেন করোনা কিন্তু কমছে। এই যে কমছে, এই জিনিসটা কিন্তু ন্যাচারালি হচ্ছে। এটা প্রথম ওয়েভেও কিন্তু আমরা দেখেছি, আবার বেড়েছে, আবার কমেছে, আবার বেড়েছে, আবার কিন্তু এখন আমরা কমছে। এই যে কমছে, এইখানে যেন আমরা থেমে না থাকি, এবং আমরা যাতে এইটা না বলি যে আমরা কন্ট্রোল করে ফেলেছি। ইট উইল বি এ রং মেসেজ টু অল পিপল। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যেন প্রস্তুত থাকি। কারণ কি আমি বলি, ভারত কিন্তু রেডি হচ্ছে সেপ্টেম্বরের 2nd উইক বা 3rd উইক থেকে তাদের 3rd ওয়েভ আসবে, তারা এটা কিন্তু আভাস দিচ্ছে বারবার। এবং যখনই ভারতে আঘাত আনে, এটা কিন্তু আমরা দেখেছি যে আপনার উইদিন 2 উইকস বা 3 উইকস আমাদের দেশে এটা
আঘাত করে, কারণ কি আমরা একেবারেই তাদের পার্শ্ববর্তী দেশ। তো সুতরাং আমাদের সেইভাবেই অ্যালার্ট থাকতে হবে। ভ্যাকসিন যখনই আসবে তখনই আমরা দিতে পারবো, কারণ যেহেতু আমরা এখনো প্রডিউসিং এ নাই, বাট আমাদের এখানে আপনার অনেক ভ্যাকসিন এখন নিজেরাই প্রডিউস করবে। আপনি জানেন যে ইনসেপ্টার সাথে আপনার ডিল হয়ে গেছে সিনোফার্মের। সেটা যদি হয়ে যায় তখন কিন্তু আমরা অনেক অগ্রগতি আমরা লাভ করব। তো সুতরাং আলটিমেটলি আমাদের এইটুকুই আমি বলতে চাচ্ছি আর কি। জি ডক্টর আনোয়ারুল ইকবাল, আমরা অনেকদিন পর আসলে সবকিছু খুলে দিয়েছে, আমাদের সবার যাতায়াত ব্যবস্থা চালু হয়েছে, আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছে বলা যায়। এটি কি আসলে অনেক দিন আমরা আটকে থাকার কারণে বা আমাদের নিজেদেরকে ঘরের মধ্যে রাখার কারণে কি এটা সম্ভব হয়েছে কিনা? টিকার যে সংক্রমণ, যে করোনার যে সংক্রমণ, সেটি কমে যাওয়ার কি এটি কারণ, কি মনে হয় আপনার? দেখেন, আপনি বলছেন যে আমরা এখন সব খুলে দিয়েছি, আমরা কবে কোন জিনিসটা মেনেছি? আপনি যদি সেইভাবে দেখেন, আমরা হ্যাঁ কিছু কিছু জায়গায় আমরা কিন্তু অগ্রগতি করেছি। কি জায়গা আমি ভেঙে বলে দিচ্ছি। যেমন আপনি হাসপাতালের সংখ্যা বাড়িয়েছেন, আপনি সিটের সংখ্যা বাড়িয়েছেন, আপনি আইসিইউ বাড়িয়েছেন, আপনি হাই ফ্লো নেজাল ক্যানুলা বাড়িয়েছেন, আপনি অক্সিজেন সিলিন্ডার বাড়িয়েছেন, আমাদের ডাক্তারদের সক্ষমতা বেড়েছে, ডাক্তারের সংখ্যা বেড়েছে। দিজ আর অল গুড থিংস। কিন্তু আপনি মাস্ক পরাতে পারেননি, সেই 15% উপরে কিন্তু আমরা নিতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। মাস্ক করাতে পারিনি আমরা, আপনার মুভমেন্ট বন্ধ করাতে পারিনি আমরা, বাসের চলাচল বন্ধ করতে পারিনি আমরা, ঈদের মধ্যে সব জায়গায় বাসায় বাড়ি ঘরে গিয়েছি, আমরা ডিস্টেন্স মেনটেন করি না, আমরা হাতটা ধুই না, দুইটা ভাগ করে দিলাম। যেটা পেরেছি সেটা বলেছি, যেটা পারছি না সেখানে এখানে। যেটা করোনা সংক্রমণ বাড়ায় সেই জিনিসটা কিন্তু আমরা কখনোই করিনি। এবং আপনি বলতে পারেন ইয়েস, অফিসিয়ালি এখন আপনার অনেক কিছু খুলেছে, যেমন আপনি বিনোদন কেন্দ্র বলেন, আপনি হোটেল মোটেল যা আছে সব কিন্তু খুলেছে, কিন্তু বন্ধ থাকার সময়ও কি আমরা ঘরে থেকেছি? মানে অ্যাজ আ নেশন আমরা তো সবসময় বেরিয়েছি। আমরা দেখেন ঈদের সময় গরুর হাটে গেছি, আমরা ওই ঈদেও বাড়ি ঘরে ফিরে গেছি, আমরা লজ্জাজনক ভাবে আমরা মার্কেটিং করেছি, সবই করেছি। আমরা যদি সত্যিকারের লকডাউনে থাকতাম, লকডাউন বলতে আমি কিন্তু বারবার বলছি, দেখেন আমরা কিন্তু এটা বলে এসেছি, গত বছর কিন্তু আমরা লকডাউনের কথা একদমই বলিনি। এখন অনেকে হয়তো ভুলে যাবে, মনে করবে সংক্রমণ কমে যাচ্ছে, আমরা কন্ট্রোল করে ফেলেছি। আপনি কি বলতে পারবেন যে এই নির্দিষ্ট স্টেপের কারণে এই সংক্রমণ কমেছে? নো, এটা কিন্তু ন্যাচারালি আপনার ভাইরাস একটা সেলফ লিমিটিং অর্গানিজম। এটা আমরা সবাই জানি, এখানে আরো দুইজন যারা আছেন তারা আমার সাথে একমত হবেন। এটা সেলফ লিমিটিং, নিজে নিজেই কিন্তু ঠিক হয় বা নিজে নিজেই কমে আসে। আবার যেহেতু করোনা দেখা যাচ্ছে যে এটা একটা শেপ নিয়ে মিউটেশন করে আবার ক্ষমতা নিয়ে ফিরে আসে। তো সেই জায়গায় আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং আমাদের আবারও বলি যে এটা ন্যাচারালি কমেছে, তাই আমরা উদ্বেলিত না হয়ে আমাদের যেই নতুন নতুন হাসপাতাল আপনার এই যে বঙ্গবন্ধুতে তৈরি হয়েছে, ডিএনসি মার্কেটে তৈরি হয়েছে, এইটাকে কিন্তু আমাদের সজাগ রাখতেই হবে। এবং আমাদের অন্ততপক্ষে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে থার্ড উইক পর্যন্ত আমাদের খুব অ্যালার্ট থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু মানুষজনের চলাচল করা উচিত। ধন্যবাদ ডক্টর আনোয়ারুল ইকবাল। এ পর্যায়ে ডক্টর আবু জামিল ফয়েজ স্যারের কাছে যেতে চাইব। আপনি শুনতে পাচ্ছেন কিনা? একটু কথা জি জি, বলবেন। আমি শুনতে পাচ্ছি, শুনতে আচ্ছা। পাচ্ছি। আমরা টিকা প্রসঙ্গে আরেকবার আপনাকে এই প্রশ্নটা করতে চাই যে যেহেতু 4% মানুষকে এ পর্যন্ত পূর্ণ 2 ডোজ টিকা প্রদান করতে পেরেছি আমরা, যদি সংখ্যাটা একটু তুলনা করি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সাথে, যেমন ভুটানের কথা যদি আমরা ধরি, ভুটান এ পর্যন্ত 61.88% মানুষকে টিকা দিতে পেরেছে, সক্ষম হয়েছে তারা। ভারত 9.81, ইন্দোনেশিয়া 12.25, মালদ্বীপ 55.03। বলা যায় মিয়ানমার বাদে বাকি সব দেশের থেকেই আমরা তুলনামূলকভাবে নিচে রয়েছি এই শতাংশের দিক থেকে। কিভাবে বিশ্লেষণ করেন আপনি এই বিষয়টিকে? এটা বিশ্লেষণ করব যে আমাদের এই টিকা পাওয়া নিয়ে একটা সমস্যা ছিল বিধায় আমরা কিন্তু অনেক আগে টিকা দেওয়া শুরু করছিলাম, এবং আমাদের তখনকার ছিল যে আমরা বাই দিস টাইম কিন্তু অনেক বেশি, অন্য দেশের তুলনায় আমরা কিন্তু অনেক বেশি থাকতাম। কিন্তু টিকা পেতে গিয়ে আমাদের যে সমস্যা হইলো, টিকা পেতে গিয়ে আমাদের এই সমস্যার জন্য কিন্তু আমাদের অনেক পরিকল্পনায় ভেস্তে গেল। সেই জন্যই আজকে আমাদের এই 4%, তাও তো 4% হয়েছে এই যে সামনে এই যে গত কয়েক মাসের মধ্যে বিভিন্ন সোর্স থেকে টিকা আসা এবং পার্টিকুলারলি চাইনিজ টিকা আসা, এতে করে আমরা 4% হয়েছি।
এখন আমাদের যদি অব্যাহত থাকে এটা, তাহলে আমরা খুব শীঘ্রই 4% থেকে 6-7% চলে যেতে পারবো। তবে আমাদেরকে এই টিকার যদি পার্সেন্টেজ বাড়াইতে হয়, যে মানুষ আরো বেশি করে টিকা পাক, তাহলে 2 স্তরের যে আমাদের যে প্ল্যান, যেটা একটা হলো জাতীয় প্ল্যান, আরেকটা হলো একদম মাঠ পর্যায়ে যে ইমপ্লিমেন্টেশন প্ল্যান। এই দুটো প্ল্যানের ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা কিন্তু আরো একটু ভালো মতে বুঝে, ভালো মতে দেখে শুনে আমাদেরকে করা উচিত। সেইখানে মানুষের সম্পৃক্ততা বাড়াতে হবে। আজকে দেখেন, এই যে আমরা যে গত কয়েকদিন আগে যখন এই গণটিকা শুরু হলো, আমরা বলছিলাম প্রথমে 6 দিনে 1 কোটি মানুষকে টিকা দিয়ে দিব, তারপর সেটা থেকে পিছিয়ে এসে আমরা 3 দিনে প্রায় 75 লাখকে টিকা দিলাম। সেইখানে কিন্তু প্রায়োরিটি লোকগুলা কিন্তু টিকা পায় নাই। দেখেন, ঘোরাঘুরি করে সেই যে জওয়ান যুবকরা, তারা কিন্তু বেশি টিকা পেয়ে গেছে। আমরা কিন্তু বয়স্কদেরকে যে আগায় নিয়ে যাব এবং তাদেরকে টিকা দিব, এই ধরনের পরিস্থিতি ওই যে স্থানীয়ভাবে ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা ওইভাবে করা হয় নাই। এটা কিছু কোনো জায়গাতে 2-3টা জায়গার কথা আমি জানি, যে যেখানে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি ওনারা মিলে যে প্ল্যানটা করছে, সেই অনুযায়ী ওনারা পরে সেটাকে কার্যকর করছে, এবং সেইখানে কিন্তু ওনারা কিন্তু সুষ্ঠুভাবে যাদের প্রায়োরিটি পাওয়ার কথা, যাদেরকে আগে দেওয়ার কথা, তাদেরকেই টিকাটা আগে দিতে পারছে, তারপরে অন্য লোকেরা টিকা দিছে। তো আমাদেরকে সামনের দিনগুলোতে এই যে পার্সেন্টেজটা, এটাকে যদি বাড়াতে হয়, তাহলে দুটো জিনিসের উপর খেয়াল রাখতে হবে। একটা হলো যে টিকা প্রাপ্তির উপরে, টিকা পাওয়া যদি আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু যদি পাই, তাহলে আমরা খুব দ্রুত এই পার্সেন্টেজ চেঞ্জ করতে পারবো। আর প্রাপ্তির পরেই হইলো যে পরিকল্পনাটা, যেটা নাকি এখন ইমপ্লিমেন্টেশন প্ল্যান, যেটা নাকি স্থানীয় পর্যায়ে যে প্ল্যানটা, এটা আরো সুন্দর করে সুষ্ঠুভাবে করতে হবে। জি, ধন্যবাদ। এই পর্যায়ে আমি আরেকটি বিষয় জানতে চাই, যে গণসম্পৃক্ততার বিষয়ে আপনি বলছিলেন। মানুষের গণসম্পৃক্ততা আসলে আমরা দেখতে পেয়েছি গণটিকা কার্যক্রমের সময়। মানুষ ব্যাপকভাবে আসলে পার্টিসিপেট করেছে, টিকাদান কেন্দ্রে চলে এসেছে, নিজ উদ্যোগে নিজের ইচ্ছায় চলে এসেছে। তখন আমাদের সবার আপাত দৃষ্টিতে মনে হয়েছে মানুষ চাচ্ছে টিকা গ্রহণ করতে। সেক্ষেত্রে আমরা পর্যাপ্ত ব্যবস্থা কি তাদের জন্য রাখতে পেরেছি কিনা? না, সেই অবস্থাতে আমরা কিন্তু মানুষকে ঠিক সুশৃঙ্খল ভাবে যাতে টিকাটা দেয়, সেটার ব্যবস্থা করতে পারিনি। সেজন্য আমি বললাম, স্থানীয়ভাবে ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা হইতে হবে খুবই সুন্দর। সেইখানে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের লোকজনরা মিলে এই প্ল্যানটা করতে হবে। আমি জানি একটা জায়গাতে স্থানীয় মেয়র সাহেব এবং স্থানীয় জনপ্রশাসন, ডিসি, সিভিল সার্জন ইত্যাদি সবে মিলে 63টা মাইক লাগায় লোকজনদেরকে কি করতে হবে টিকার দিন, তারা মানে ঘন ঘন প্রতিদিন 3-4 বার করে মাইকে বলছে। 63টা মাইকে, মানে যাতে করে কোনো লোক যেন না শুনে এরকম না বলতে পারে। এবং সেইখানে খুবই সুশৃঙ্খল ভাবে লোকজনকে টিকা দেওয়া গেছে। এবং ওই যে আমি যেটা বললাম, যে প্রায়োরিটি লোকজনদেরকে টিকা দেওয়া গেছে, বয়স্কদেরকে আগে দিছে, তারপরে যুবকরা নিছে, তারপরে মানে কম বয়সে যারা, তারা নিছে। মানে আমাদেরকে ওই স্থানীয় ভাবে যদি ঠিক মতো যদি আমরা যদি মানে পরিকল্পনা না করি, তাহলে কিন্তু টিকা পেয়েও আমাদেরকে ওই হুড়াহুড়ি করতে হবে। আমাদেরকে কোন রকম শৃঙ্খলা মানবো না, আমরা মাস্ক পরে টিকা কেন্দ্রে যাব না, এবং মাস্ক না পরে গেলে যে ওইখান থেকে যে আরো ছড়াবো, সেটাই দেখা যাবে, সেটাই দৃশ্যতে আমরা দেখতে পাবো। তো আমাদেরকে উচিত হবে প্রাপ্তি নিশ্চিত করা এবং সেটাকে মানে সুন্দরভাবে চালু রাখা, আর স্থানীয়ভাবে মানে আমাদের ইমপ্লিমেন্টেশন প্ল্যানটাকে সুন্দরভাবে তৈরি করা। জি, ধন্যবাদ। প্রাপ্তি নিশ্চিতের বিষয়টি বলছিলেন তিনি, ডক্টর আবু জামির ফয়সাল। আমরা দেখেছি যে গণটিকা কার্যক্রমের সময়ে মানুষ যাচ্ছে, প্রথম ডোজের টিকা নিয়ে আসছে, এবং প্রচুর অনেক অনেক বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেছে পরবর্তীতে যখন গণটিকা কার্যক্রমটা শেষ হয়ে গেল, বন্ধ করলাম, এখন তারা কি দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করতে পারবে কিনা সেই মানুষগুলোর জন্য? না, অবশ্যই পারবে। আপনি জানেন যে কি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে তার জন্য? যেটা একটা জিনিস, যে নর্মালি তো প্রত্যেকটা উপজেলা হাসপাতাল, সেখানে কিন্তু প্রতিনিয়ত টিকা দেওয়া হচ্ছে।
গণটিকা যখন দেওয়া হয় তখন গ্রামের প্রত্যেকটা ইউনিয়নে অড ভাগ করে করে 600 টিকা দেওয়া হয়েছে এবং পরপর 3 সপ্তাহে এটা দেওয়া হয়েছে। আবার এই সামনের মাসে প্রথম সপ্তাহ থেকে আবার কিন্তু তাদেরকে দ্বিতীয় ডোজের গণটিকা দেওয়া হবে। আমরা যেটা মনে করি টিকা পাওয়ার সাপেক্ষে এই যে প্রক্রিয়াটা চলছে এটা চলতে থাকবে। পাশাপাশি প্রত্যেকটা উপজেলা হাসপাতালে যে টিকা দেওয়ার যে সিস্টেমটা চলছে এটা কিন্তু প্রতিদিনই অব্যাহত আছে, এটা কিন্তু বন্ধ হয়নি। হ্যাঁ, তো আমরা যেটা মনে করি যে কিছুটা প্রথমের দিকে আমরা যদি একটু পিছনের দিকে যাই, সারা বিশ্বে যখন অনেক দেশই টিকা পায়নি তখন কিন্তু বাংলাদেশ টিকার ব্যবস্থা করেছিলেন। আপনারা জানেন যে অ্যাস্ট্রাজেনেকার যে টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তাদের সাথে কন্ট্রাক্ট ছিল যে প্রথম 6 মাসে 3 কোটি টিকা দেবে। তো 70 লক্ষ টিকা দেওয়ার পরে সেই টিকাটা যেভাবে সরবরাহ হওয়ার কথা হয়নি, যার জন্য টিকাতে আমরা কিছুটা পিছিয়ে গেছি। কিন্তু সরকার কিন্তু বসে থাকেনি। এরপরে অন্যান্য যে সোর্স কোভ্যাক্সের সাথে সরকারের চুক্তি ছিল 3 কোটি 90 লক্ষ টিকা দেওয়ার কথা, তার পুরোটা আসে নাই, 1 কোটির বেশি টিকা আসছে। এবং অন্যান্য যে সোর্স আপনি দেখছেন সিনোভ্যাক্স থেকে, ফাইজার থেকে, বিভিন্ন সোর্স থেকে সরকার টিকা আনার চেষ্টা করছে। আমরা মনে করি যদি টিকা অ্যাভেলেবল হয় তাহলে যে গণটিকা শুরু হয়েছে সেই প্রক্রিয়াটা আবার শুরু হলে যে যে আমাদের পার্সেন্টেজ যেটা কম মনে হচ্ছে সেটাও থাকবে না, আমরা দ্রুত সময়ের মধ্যে টিকা দিতে পারবো। একজন আলোচক যেটা বললেন যে আমরা যে বয়সে টিকা দেওয়ার কথা সেই বয়সে দেওয়া হয়নি, এটা কিন্তু সব জায়গায় হয়নি। যেমন আমার সংসদীয় আসনে আগেই যে প্রত্যেকটা ওয়ার্ডে 600 টিকা দেওয়া হবে তাদেরকে লিস্ট করা হয়েছে, সেখানে মেম্বার এবং অন্যান্য যে জনপ্রতিনিধি ছিল তারাই কিন্তু লিস্ট করছে, সেইখানে লিস্ট করে করে মানুষকে ডাকা হয়েছে। যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে ন্যাশনাল আইডি নিয়ে গেলেই টিকা দেওয়া যাবে। 600 লোকের লিস্ট করা হয়েছে, সেখানে 2000, 2500, 3000 লোক গেছে। সেইখানে কোনো কোনো জায়গাতে কিছুটা বিশৃঙ্খলা অবস্থা হয়েছে। কিন্তু আমরা যে জিনিসটা নিজে বিভিন্ন জায়গায় প্রত্যক্ষ করছি, আমরা প্রত্যেকটা সেন্টারে গেছি, সেখানে যাদেরকে ডাকা হয়েছিল তারা কিন্তু ঠিকই লাইন ধরে আসছিল। বৃষ্টির মধ্যে ভিজাও কিন্তু মানুষ টিকা নিছে। প্রথম ধাপে যখন টিকা শুরু হয় তখন মানুষের মধ্যে আগ্রহটা একটু কম ছিল। আমরা উপজেলা হাসপাতালে টিকা দেওয়ার ব্যবস্থা করছি, দেখি পর্যাপ্ত সাড়া পাইনি। কিন্তু তখন প্রত্যেকটা ইউনিয়নে আমরা ভ্যাকসিন ক্যাম্প করে টিকা দেওয়ার চেষ্টা করেছি, সেখানে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা কিছুটা কম ছিল। কিন্তু দ্বিতীয় ধাপে যেটা গণটিকা শুরু করা হয় তখন কিন্তু মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা অনেক বেশি ছিল এবং প্রত্যেকেই যাদের বয়স 25 বছরের উপরে সকল শ্রেণীর লোক টিকা নিতে এসেছে এবং সেখানে লিস্ট করে প্রায়োরিটি ভাগ করে যে যাদের বয়স বেশি 50-এর বেশি তাদেরকে লিস্ট করে দেওয়া হয়েছে। এখন ধরেন যে এখন গণটিকাটা বলা হয় তখন মানুষের মধ্যে সবারই ধারণা হয়েছে যে যে যাবে সেই পাবে। সেইখানে 600 জায়গায় দেখা যায় 1200, 1500, 2000 লোক বা 3000 লোক হয়েছে, সেখানে কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে, বাট সেখানে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে কিন্তু সেখানে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে সাধারণ মানুষের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হয়েছে, যারা প্রথম ডোজ নিয়েছেন, এই গণটিকার কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, লাইনে দাঁড়িয়েছেন, তারা এখন গণটিকা কার্যক্রম যেহেতু শেষ হয়ে গেছে, বন্ধ রয়েছে, দ্বিতীয় ডোজ নেয়ার প্রক্রিয়া তাদের জন্য আসলে কি হবে, কিসের মধ্য দিয়ে গেলে তারা পেতে পারেন দ্বিতীয় ডোজ? গণটিকা বন্ধ হয়েছে সেটা ঠিক না, টেম্পোরারি বন্ধ হয়েছে। টেম্পোরারি বন্ধ হয়েছে। ভ্যাকসিনটা পাওয়ার সাপেক্ষে একটু আগে আমি যেটা বলতেছিলাম, সামনের মাসে প্রথম সপ্তাহ থেকে আবার শুরু হবে, অর্থাৎ যে মানুষগুলো প্রথম ডোজের টিকাটা নিয়েছে তারা আবার সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু টিকাটা পাবে, যার জন্য প্রক্রিয়াটা বন্ধ হয়েছে তা। তাছাড়া আবার যেটা চলছে যে উপজেলা যে হাসপাতাল আছে সেখানে কিন্তু প্রতিদিনই টিকা দেওয়া হচ্ছে, যার টাইম পাবে অথবা মেসেজ আসবে সে কিন্তু উপজেলাতে গেলেও পাবে, অর্থাৎ ইউনিয়নের যে টিকা নিচ্ছে সে কিন্তু উপজেলাতে টিকা পাবে। এই জন্যে দুশ্চিন্তা করার কিছু নেই। টিকাটা পর্যাপ্ত টিকা যখন সরকারের হাতে এখনও 70 লক্ষের অধিক টিকা আছে, আরও বিভিন্ন সোর্স থেকে টিকা আসতেছে, আমরা প্রত্যাশা করছি এই টিকাগুলো যদি ঠিকমতো আসে তাহলে যে টিকাটা যাদের প্রথম ডোজ দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই দ্বিতীয় ডোজ পাবে এবং আবারও নতুন নতুন টিকা মানে প্রথম ডোজ অনেককেই দেওয়া যাবে। জি, ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে, নিশ্চয়ই ফিরবো আমরা একটা বিরতির পরেই। এসএসআরএম মুক্ত মঞ্চে ফিরে আসছি একটা বিরতির পরে। আবার আমন্ত্রণ এসএসআরএম মুক্ত মঞ্চ অনুষ্ঠানে। আমরা কথা বলছি গণটিকার হাল নিয়ে। আমাদের সাথে রয়েছেন 3 জন বিশিষ্ট অতিথি। স্টুডিওতে রয়েছে ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এমপি, রয়েছেন অনলাইনে যুক্ত ডক্টর আবু জামিল ফয়সাল এবং ডক্টর আনোয়ারুল ইকবাল। এবার শুরুতেই ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এমপির কাছে যেতে চাইব। অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী
একটি বক্তব্য আমরা শুনতে পেয়েছি যে গ্রামের মানুষকে টিকা দেওয়া শুরু করতে হবে, বাড়াতে হবে, তাদের বেশি করে টিকা দিতে হবে। অনেক দিন পর হয়তো গ্রামের মানুষের দিকে একটু ফোকাস করা হচ্ছে। তো একটু কি দেরি করে ফেললাম আমরা এই বিষয়টাতে? কারণ আমাদের শহরমুখী মানুষজনের থেকে গ্রামের মানুষজনের সংখ্যাটা একটু বেশি। সেক্ষেত্রে তাদেরকে টিকাদানের ক্ষেত্রে আমাদের এত বিলম্ব কেন? আপনি একটা জিনিস যদি দেখেন, প্রথম থেকেই বাংলাদেশে করোনা সংক্রমণ শুরু হয়েছে 2020 সনের মার্চ মাসের 8 তারিখে, এবং সেই সময়ে যে করোনাগুলো হয়েছে এগুলো শহর ভিত্তিক ছিল। আপনি করোনা আমরা দেখছি ঢাকা শহরে, করোনা দেখছি চিটাগাং, করোনা দেখছি আমরা নারায়ণগঞ্জ, গাজীপুর, এই শহর ভিত্তিক জায়গাতেই আমরা করোনা দেখছি। এবং গ্রামের মানুষের ধারণা ছিল যে করোনা শহরের রোগ, করোনা গ্রামের মানুষের মধ্যে হবে না, এবং গ্রামের মানুষের মধ্যে আমরা মাস্ক পরার প্রবণতাটা খুবই কমে দেখেছি, এবং সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মানার লক্ষণ খুবই কম দেখতে পাইছি। এবং এখন পর্যন্ত যতগুলো স্টাডি হয়েছে সেখানে মাত্র 26% মানুষ মাস্ক পরে। তার মধ্যে দেখা যায় যে প্রায় 50% মানুষ মাস্ক যেভাবে পরা দরকার সেটা পরে না। এবং যেহেতু করোনাটা শহরমুখী ছিল, এই জন্য গ্রামের মানুষের ধারণা ছিল যে গ্রামের মানুষের হয়তো করোনাটা হবে না, তারা মুক্ত জায়গায় বাস করে, তারা দূরে দূরে থাকে, তাদের করোনা হবে না। কিন্তু ভারতের সর্বশেষ যে ডেল্টা ভেরিয়েন্ট বা ট্রিপল মিউটেটেড ভাইরাসটা সংক্রমণ শুরু হলো, সেটা কিন্তু আগের ভাইরাসগুলোর চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন। এবং সরকার বর্ডার সিলগালা করছে, আমাদের যৌথ যে হাটগুলো ছিল, সীমান্ত হাট বলতাম, সেগুলো বন্ধ করছে। বাংলাদেশের থেকে প্রচুর লোক বৈধ পথে ভারতে যেত এবং অবৈধ পথে কিন্তু প্রচুর লোক যায়। সরকার চেষ্টা করেছে মানুষকে বোঝানোর জন্য, আমরা বিভিন্ন টকশো, বিভিন্ন মিডিয়াতে চেষ্টা করেছি মানুষকে বোঝানোর জন্য যে কোনো অবস্থায় যেন ভারতে যাওয়া আসা না করে এবং সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলে। দুঃখজনক হলে সেটা আমরা প্রতিরোধ করতে পারিনি। না পারার ফলে আপনি দেখছেন যে আমাদের সীমান্তবর্তী যে 7টা শহর, সেগুলো ব্যাপকভাবে সংক্রমিত হয়েছে। চুয়াডাঙ্গাতে যতগুলো টেস্ট করা হয়েছে 100% পজিটিভ পাওয়া গেছে, আপনি যদি বিভিন্ন রিপোর্টে দেখেন। অর্থাৎ আমাদের আগে শহরভিত্তিক যে করোনা ছিল সেটা শহর না, পুরো গ্রামগুলো করোনা সংক্রমিত হয়েছে। যার জন্য করোনার প্রথম ভ্যাকসিন যখন দেওয়া হয়, শহরমুখী বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছে এবং গ্রামের মানুষ খুব একটা বেশি ভ্যাকসিন নেয়নি। যার জন্য গ্রামের মানুষকে যেভাবে ভ্যাকসিনেটেড করার কথা কিছুটা হলে কম হয়েছে, সেটা আমরা সবাই জানি। যে সেই মুহূর্তে মনে হচ্ছে যে গ্রামমুখী না হয়ে করোনা ভাইরাসের সংক্রমণ হয়তো শহরমুখী বেশি ছিল, হ্যাঁ, যে যার জন্য শহরের মানুষগুলো যেমন করোনা ভ্যাকসিন নিতে আগ্রহী ছিল, গ্রামের মানুষ ওইভাবে আগ্রহী হয়নি। এখন দেখা যাচ্ছে যেহেতু জ্ঞানের অভাব থাকার কারণে হোক, জ্ঞানের অভাব শুধু না, করোনা সংক্রমণ গ্রামে কম হয়েছে, গ্রামের করোনা সংক্রমণ গ্রামে কম হয়েছে, এটাও সত্য কথা। যার জন্য প্রথম ধাপে যখন করোনা হয় অথবা টিকা দেওয়া হয়, তখন গ্রামের মানুষ ওইভাবে আগ্রহী হয়নি। তো এখন দ্বিতীয় ধাপে যখন এই ট্রিপল মিউটেড ভাইরাস বা ডেল্টা ভাইরাস থেকে গ্রাম এফেক্টেড হলো, তখন কিন্তু গ্রামের মানুষগুলো ভ্যাকসিন নেওয়ার জন্য খুবই আগ্রহী হলো। এবং আপনি যে কথা বলতেছিলেন যে সেখানে দেখা যাচ্ছে প্রতি ওয়ার্ডে 600 ভ্যাকসিন দেওয়ার কথা, সেখানে 2000-3000 মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে তারা আসতো, এবং কিছু কিছু জায়গায় কিছু বিশৃঙ্খলা ঘটনা আমরা দেখেছেন। তো আমরা যেটা মনে করি, এখন শুধু শহর না, গ্রামের মানুষকে ভ্যাকসিনেট করতে, এবং যাদের বয়স 18 বছর ঊর্ধ্বে তাদের সবাইকে ভ্যাকসিন দিতে হবে। আপনারা জানেন সম্প্রতি আমেরিকাতে 12 বছর এবং তার বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। হয়তো আমাদের সেই পর্যায়ে যেতে হবে স্কুলগুলো খোলার জন্য, সেটা হয়তো আমাদের যখন ভ্যাকসিন পর্যাপ্ত হবে সেই কাজটা আমাদের করতে হবে। জি, ধন্যবাদ। এই প্রসঙ্গ ধরে ডক্টর আনোয়ারুল ইকবালের কাছে যেতে চাইবো। আপনি কি এই কথার সাথে একমত যে শহরের দিকে করোনা ভাইরাসের সংক্রমণ হয়তো একটু বেশি ছিল, যে কারণে আমরা শুরুর দিকে ভ্যাকসিনেটেড করার চেষ্টা করেছি, গ্রামের লোকে একটু দেরি করে শুরু করেছি? জি, ধন্যবাদ। আসলে আমি একটু বলি, আসলে থিওরি অন্য, একদম ডিফারেন্ট। আপনার আসলে ভ্যাকসিনেশন করা উচিত এইভাবে, যেসব এরিয়াতে পার স্কোয়ার ফিটে মানুষ বেশি থাকে, যেখানে ভিড় বেশি, সেটা আপনি আগে কভার করবেন। যেখানে যেখানে মানুষ, এটা ভুল কথা যে গ্রামে কম হয় এবং শহরে বেশি হয়, ডাজন্ট ম্যাটার। গ্রাম শহর মানুষ মানুষই, সে গরিব হোক, ধনী হোক, কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, বেটে হোক, সবার চান্সেস অফ গেটিং ভাইরাস ইজ সেম। ঠিক আছে? তো সুতরাং আমাদের যেটা প্রথমে এসেছিল, যেটা আলফা ভাইরাস, মানে আলফা যেটা প্রথমে যেটা আমাদের হয়েছিল, সেটা কিন্তু আমরা বিদেশ থেকে, ঢাকা শহর থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে দিয়েছি, কারণ আমরা 14 দিনের কোয়ারেন্টাইন করি নাই। সবকিছুর কিন্তু একটা রিজন থাকে কেন ছড়ালো, সেই জায়গাটা কিন্তু আমরা উপেক্ষিত, যে আমরা একটা প্লেনের যাত্রীদের আটকাতে পেরেছিলাম, বাদ বাকি আমরা করিনি। তখন শহরে আগে এটা সংক্রমিত হয়ে গ্রামের দিকে গেছে। আর ডেল্টা ভ্যারিয়েন্ট যেটা, সেটা আমরা জানি
যে 7টা ডিস্ট্রিক্টকে সেইভাবে আমরা ক্লোজ ডাউন করতে পারিনি, বিধায় ইন্ডিয়ার থেকে সেই জিনিসগুলো গ্রাম থেকে শহরমুখী হয়েছে। দুই ইস্যু। বাট আপনি যখন ভ্যাকসিন করবেন, ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিনের আপনার কিছু প্রপোজাল থাকতে হবে। সেই প্রপোজাল অনুসারে যেমন দেখেন, আগে ছিল 13,86,00,000, তখন বলা হয়েছিল প্রেগনেন্ট উইমেন এবং ল্যাকটেটিং মাদারদের ভ্যাকসিন দিবে না। কিন্তু এখন লেটেস্ট হচ্ছে প্রেগনেন্ট উইমেন এবং ল্যাকটেটিং মাদারদেরও ভ্যাকসিন দিতে হবে, দিচ্ছে। এবং তাতে আপনার একটা প্রেগনেন্ট মাদার যদি মারা যায়, তার মধ্যে 2টা জীবন চলে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে এখন যে কোনো ভ্যাকসিন তাকে দিলে তার প্লাসেন্টা দিয়ে বাচ্চাটাও নিউট্রিশন আপনার সেই ইমিউনিটিটা পাচ্ছে। তাহলে এখন সেই আমাদের 13,86,00,000 আর থাকছে না, আরো বেড়ে যাচ্ছে। তো সুতরাং থিওরি হচ্ছে যেখানে আপনি বেশি ঘনবসতিপূর্ণ জায়গা, সেই জায়গাটাকে আগে টার্গেট করবেন। আর আরেকটা থিওরি হচ্ছে যেটা আমাদের প্রথমে ছিল, সেখানে গভর্নমেন্টকে দোষ দিলে লাভ হবে না। আপনি মনে করবেন যখন প্রথম ভ্যাকসিনটা আসে, গভর্নমেন্ট কিন্তু দিয়েছিল যে 55 ইয়ার্স কাট অফ এজ, তখন কিন্তু মানুষজন আগ্রহই দেখায় না। তখন গভর্নমেন্টের কিছু করার ছিল না, সেই 55 এজ থেকে 40-এ নামানোর পরেই কিন্তু আপনার আগ্রহটা দেখা গেল অনেক বেশি। তখন কিন্তু মিডিয়া আবার বলা শুরু করলো, প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ দিচ্ছে, তাতে মানুষজন মনে করলো প্রচুর ভ্যাকসিন দেওয়া হলো। কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে দেখা যাচ্ছে আসলে আমাদের পার্সেন্টেজ অফ ভ্যাকসিন হয়েছে 10% এবং ডাবল ভ্যাকসিন হয়েছে 4%। সুতরাং আমরা অনেক পিছিয়ে আছি, ঠিক আছে। বাট আমাদের একটা ভালো জিনিস যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি আপনার মিডিয়ার মাধ্যমে, এটা হলো বিবিসি নিউজের 20 তারিখে অগাস্টে বের হয়েছে। সেটা এইভাবে বলছে তারা, having 2 doses of Covishield vaccine remains best way to protect against Delta variant। কি হচ্ছে তাহলে, এই যে আমরা যারা কোভিশিল্ড পেয়েছি, যেটা প্রথমে এসেছিল অ্যাস্ট্রাজেনেকা, এটাই কিন্তু বেস্ট ভ্যাকসিন এগেনস্ট ডেল্টা ভ্যারিয়েন্ট। এবং তারা এটাও বলছে যে ফাইজারের যে ভ্যাকসিনটা, এটা যদি ক্রিকেটের সাথে তুলনা করে দেই, যে এরা যদি ওপেনিং ব্যাটসম্যান হয়, তাহলে আপনার কোভিশিল্ডটা হচ্ছে মিডল অর্ডারের টপ ব্যাটসম্যান। তো সুতরাং আমাদের এই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, আমরা কি ভ্যাকসিন গুলো আমরা এনে মানুষদেরকে দিচ্ছি। 1, 2 আরেকটা জিনিস যেটা খুব ভালো হয়েছে, ভ্যাকসিনের সাথে অ্যাড হয়েছে, এটা ইউকের একটা আপনার তথ্য দিচ্ছি আপনাকে। 20 আগস্ট এটাও রয়টার্স বলছে, তারা আপনার রিজেনেরন এবং রসে কোম্পানি মিলে, এটা ডাক্তার সাহেবরা বুঝবেন, মনোক্লোনাল অ্যান্টিবডি, এটা অনেক দিন ধরে ট্রিটমেন্ট চলছে, বাট এরা যেটা নতুন তৈরি করেছে, এটা দেখা যাচ্ছে ট্রিটমেন্টে কাজে দিচ্ছে, প্রিভেনশনেও কাজে দিচ্ছে। এটার নাম দেওয়া হয়েছে রোনা প্রিভ। এবং এইটাই আমেরিকায় পাওয়া যায়, এটা ইউকের কথা বলছি, এবং এটাই আমেরিকায় পাওয়া যায় রিজেন কোভ নামে। এবং এইটা যেটা করেছে তারা নতুন তৈরি করেছে, সেটা বলছে এইভাবে যে এটা যেমন মাইল্ড এবং মডারেট কেসকে দিয়ে ট্রিটমেন্ট করা যায়, এবং আপনি যদি এটা মাইল্ড কেসে দেনও, এর আর আপনার সিভিয়ার কেস হবে না। এবং এটা এই যে দেখেন, প্রত্যেক দিনই কিন্তু সায়েন্সের কাজ চলছে, এবং প্রতিদিনই আপনার কিন্তু ভ্যাকসিনের কাজও চলছে। এবং টুডে টুমরো আমি এটা আপনাকে বলছি এইভাবে যে দেখেন, ভাইরাস একটা অর্গানিজম যেটা সেলফ লিমিটিং, নিজেই কিন্তু ঠিক হয়। এই যে দেখেন এখন করোনাটা কমে যাচ্ছে, এটা কি আমার কোনো নির্দেশনায় কমছে, নাকি না আমি কোনো একটা স্টেপস নিয়েছি তাতে কমছে? তা না, ভাইরাস এখন তার নিজস্ব শক্তিটা কমিয়ে দিচ্ছে, তারা চলে যাচ্ছে, এইটা দেখানো হচ্ছে। কিন্তু যেমন ধরেন চিকুনগুনিয়া, এটাও একটা ভাইরাস, এটা যখন আপনার একবার হবে, আপনার কিন্তু লাইফ লং ইমিউনিটি হয়ে যাবে, আপনার কিন্তু আর জীবনেও চিকুনগুনিয়া হবে না। ডেঙ্গির ক্ষেত্রেও তাই। তাহলে এই একটা ভাইরাস, আপনার করোনা ভাইরাস, এই কেন একবার হলে আপনার মধ্যে থাকছে না? যেমন অনেক স্টাডিতে বলছে যে আমাদের বডিতে নাকি অ্যান্টিবডি হচ্ছে, একদম কমপ্লিটলি রং। কারণ কি, কতগুলো স্টাডিতে দেখা গেছে যারা ভ্যাকসিন নিচ্ছেন প্লাস যারা আক্রান্ত হচ্ছেন, তাদের অ্যান্টিবডি হচ্ছে, কারেক্ট, কিন্তু দেখা যাচ্ছে 5 থেকে 6 মাস পরে সেটা চলে যাচ্ছে। এটাই হলো আমাদের ভয়ের কারণ। 1, 2 আমাদের এখানে দেখবেন কতগুলো সংস্থা মাঝে মাঝে কিছু তথ্য দেয় এবং সেটা নিয়ে মিডিয়া পালায় তোড়পাড় হয়ে যায়। কিন্তু যেটা আসল জিনিস, অ্যান্টিবডি কি দেখতে হয়? অ্যান্টিবডি দেখতে হয় নিউট্রালাইজিং অ্যান্টিবডি, যেটা আপনাকে প্রোটেকশন দেয় কিনা। সেই অ্যান্টিবডি কিন্তু মাপার মতো যন্ত্র বাংলাদেশে নাই, কোথাও নাই। তাহলে আপনি কিভাবে বলছেন যে আপনার অ্যান্টিবডি হচ্ছে? ইয়েস, অ্যান্টিবডি দেখা যায়। আপনার মাপ কতটুকু গেলে আপনি সেটা দিয়ে আপনি নিজে প্রোটেক্টেড হবেন। নিউট্রালাইজিং অ্যান্টিবডি শুধু টেস্ট করতে পারে আইইডিসিআর, এটা ছাড়া কোনো জায়গায় আপনার নিউট্রালাইজিং অ্যান্টিবডি টেস্ট হয় না।
সুতরাং হয় কি, এইসব তথ্য যখন মানুষ পায়, অনেকে ভাবে যে আরে আমাদের শহরে তো 71% অ্যান্টিবডি হয়ে গেছে, আর 9% হলেই তো আমরা আমাদের প্রোটেকশন হয়ে যাবে, আর তো আমাদের তাহলে কিছু করার থাকে না। এই যে ভুল মেসেজগুলো যাওয়া, এগুলো কিন্তু আমাদের বন্ধ করতে হবে। এবং ইয়েস, আপনি ভেঙে বলেন যে কি কি আপনি পেয়েছেন তথ্য দেন, আপনি সেটা দেন, কিন্তু ওই যে অ্যান্টিবডি শহরে 71%, চট্টগ্রামে 55%, এগুলো কিন্তু একটা ভুল মেসেজ দেয় সব সময়। কারণ নিউট্রালাইজিং অ্যান্টিবডি, আমি আবারও নামটা বলছি, নিউট্রালাইজিং অ্যান্টিবডি যদি আপনার বডিতে না থাকে, তাহলে আপনার সেই প্রোটেকশনে কিন্তু কাজ হবে না। সেই জিনিসটাই কিন্তু করোনার ক্ষেত্রে হয় না, অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে হয়, যে কারণে সায়েন্টিস্টরা দিন রাত কিন্তু কাজ করছে। এবং এখন অনেক ভ্যাকসিন আরো বেরিয়ে যাচ্ছে, যেমন আপনি জানেন যে স্পুটনিক লাইটও বের হয়েছে, তারা এখন সিঙ্গেল ডোজে নিয়ে গেছে। এই যে জনসন এন্ড জনসন সিঙ্গেল ডোজ আছে, কিন্তু এফিকেসি রেটটা একটু কম, হুইচ ইজ ট্রু। কিন্তু আপনি যখন এই যে দেখেন আমাদের গণটিকা, যাদের দেশে অনেক বেশি জনসংখ্যা, তাদের জন্য সিঙ্গেল ডোজ অনেক ভালো। এই কারণে আপনি যেই মানুষগুলোকে দিচ্ছেন, এদেরকে আবার ট্র্যাক ডাউন করে আবার তাকে সেকেন্ড ডোজ দেওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে জনসন এন্ড জনসন যদি চলে আসতো বা আসার কথা আছে আমি জানি, তখন কিন্তু অনেকটাই এটা ম্যানেজারিয়াল দায়িত্ব থেকে প্লাস আপনার দেওয়ার সক্ষমতা থেকে সব জায়গা থেকে খুব বেটার। সিঙ্গেল ডোজটা আপনি যখন আনতে পারবেন, আপনি এটা দিলে একসাথেই 4 লক্ষ লোক কথার কথা দিলেন, আপনি আর তাই সেই 4 লক্ষ লোকের দিকে ফিরতে হবে না। জি, ধন্যবাদ ডক্টর আনোয়ারুল ইকবাল। অনেকগুলো তথ্য পেলাম আপনার কাছ থেকে। এই পর্যায়ে ডক্টর আবু জামিল ফয়সালের কাছে যেতে চাইবো। যেমনটা বলছিলেন যে গণটিকা কার্যক্রমের সময় আমরা অনেক মানুষকে একসাথে করে ফেলেছি, কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। হয়তো এক ডোজ হলে আমরা তাদেরকে আরেকবার একসাথে করার প্রয়োজন হতো না। তারপরও যে মানুষগুলো জড়ো হয়েছেন তাদেরকে সুশৃঙ্খলভাবে কি আমরা আসলে টিকা প্রদান করতে পেরেছি কিনা, কারণ কিছু সমালোচনা হয়েছে এ সময়। টিকা কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, মানুষজন নিজের পছন্দের মানুষকে টিকা দিয়েছে এমন অভিযোগ উঠেছে, গাদাগাদি করে সবাই অবস্থান করেছে। এই জিনিসগুলো আসলে সমাধান কি? এগুলো থেকে আমরা কবে সুশৃঙ্খল হয়ে উঠতে পারবো এমন পরিস্থিতিতে? আমরা কবে সুশৃঙ্খল হয়ে উঠতে পারবো সেটা কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন, যেটা নাকি এক মুহূর্তে কিন্তু আমরা বা একদিনে বা কয়েকদিনের পরিকল্পনায় করতে পারবো না। সেটা হলো একটা সামাজিক সামাজিক একটা অভ্যাসের ব্যাপার। আমরা সামাজিকভাবে সবসময় চাই যে আমি আগে নিব, এবং আমার আগে যেন কেউ যেন না নিতে পারে, আমি আগে গিয়ে টিকিটটা নেই, তারপরে অন্যরা নেই। তো এই যে আমি আগে এই অভ্যাসটা আমার তো আর পরিবর্তন হয়নি এখন। তো সেই জন্যই দরকার হইল যে ওই স্থানীয় যে জনপ্রশাসনের লোকজনরা আছে, স্থানীয়ভাবে যে জনপ্রতিনিধিরা আছে, তারা যদি কিছু একটা ভালো পরিকল্পনা নেয়, কারণ তাদের কথা লোকজন শুনবে, তাদের কথা লোকজন কিন্তু অমান্য করবে না। এবং তাদেরকে সুশৃঙ্খলভাবে, ওই স্থানীয় লোকজনদেরকে সুশৃঙ্খলভাবে মানে দাঁড়ানো বা বসানোর জন্য কিছু ভলান্টিয়ার নিয়োগ করা উচিত। আমি তো জানি যে কিছু কিছু জায়গাতে যেখানে নাকি ভালোভাবে টিকা দেওয়া হয়েছে, সেইখানে কিন্তু ওই যে ভলান্টিয়াররা কাজ করছে, ভলান্টিয়াররা মানে অনেক সংখ্যায় ছিল, এবং তারা কাউকে বসতে দিছে, কাউকে বলছে যে ঠিক আছে আপনি দাঁড়ায় আছেন, আপনি একটু দূরে গিয়ে দাঁড়ান, এইভাবে আপনারা একদম সবাই হুড়মুড় করে সামনে আইসেন না, একজন একজন করে আপনাদের কার্ড দেখান, টিকার কার্ড থাকলে টিকার কার্ড দেখান, নাহলে এনআইডি দেখান, আপনাদের হাতে যেন ওইটা থাকে। এই যে মানুষকে বলতে বলতে মানে বলার পরিপ্রেক্ষিতে এবং স্থানীয়ভাবে এই যে পরিকল্পনা করা হয়েছে যে যাতে করে ভলান্টিয়াররা কাজ করে, এইসব ভালো দিকগুলো তো আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেই সাথে কিছু অসুবিধাও আমরা লক্ষ্য করেছি। যে দেখা গেছে সুরক্ষা অ্যাপের বিষয়টি, নিবন্ধন করা হয়েছে সুরক্ষা অ্যাপে, তারপরও এসএমএস আসছে না, এবং তারা যখন পৌঁছাচ্ছে যে কেন আমরা এখনো অপেক্ষা করছি, আমাদেরকে দেওয়া হবে কিনা, তাদেরকে ফিরে দেওয়া হচ্ছে, 2 মাসের বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এদের আসলে দুশ্চিন্তা দূর করার কি উপায় আছে আমাদের হাতে? এই যে দুশ্চিন্তা দূর করা বা মানুষের সঙ্গে কমিউনিকেশন করা, এটা কিন্তু সবসময় দরকার। মানুষকে আপনি যদি না বলেন যে আমার কি হবে, আমার যে সুরক্ষা অ্যাপে কিছু অসুবিধা হচ্ছিল, এইটা যদি মানুষকে বলা যেত যে আপনারা অস্থির হয়েন না, আমরা সুরক্ষা অ্যাপে আমাদের কিছু সমস্যা হয়েছে, এটা ঠিক করতেছি,
এটা একদিনে বা 2 দিনে ঠিক হয়ে যাবে। আপনারা যতক্ষণ পর্যন্ত এসএমএস না পাবেন যেয়েন না। বা তখন যদি বলতেই হইতো যে ঠিক আছে এসএমএস ছাড়াও আপনি কার্ডটা নিয়ে যান। এই যে কথা বলা, কমিউনিকেশন করা, রিস্ক কমিউনিকেশন এটা কিন্তু মানে সর্বত্র সবসময় প্রয়োজন। এইখানে মানুষকে যদি না বলা যায়, আবার মানুষকে যদি ওই যে 2-3 রকমের কথা যদি বলা হয়, মানুষ বিভ্রান্ত হবে। মানুষ বিভ্রান্ত হইছে আমাদের আহ, যখন নাকি ওই যে গণটিকা দেওয়া শুরু হলো তার আগে 3 মন্ত্রী 3 রকম কথা বলছে এবং একবার বলছে এইটা হবে, আবার বলছে আরেকটা হবে, তারপরে আবার গিয়ে বলছে যে না আমরা 7 দিন চালাবো না, আমরা 3 দিন চালাবো। মানে এতে করে মানুষ তো বুঝতে পারে না যে কোনটা কি হবে। আর মানুষ তো মানে একদম সবই তো আর সরকারের কেন্দ্রস্থলে যারা আছেন যারা নাকি এইসব পরিকল্পনা করেন আর কথা বলেন তাদের সঙ্গে তো যোগাযোগ নাই। ওই যোগাযোগটা ঠিক মতো করতে হবে। রিস্ক কমিউনিকেশন হলো 1 নম্বর উপাদান যেটা নাকি আমাদের দেশে খুবই খুবই কম হয়েছে এবং এই কম হওয়াতেই অনেক ধরনের অসুবিধার সৃষ্টি হয়েছে। এই হুড়াহুড়িও কিন্তু এইটার জন্য একটা দায়ী যে কমিউনিকেশন ঠিক মতো করা হয়নি তো, মানুষকে ঠিক মতো বলা হয়নি তো। মানুষকে বলার জন্য স্থানীয় লোকজনরা, স্থানীয় জনপ্রশাসনের লোকজনরা বলে নাই তো ঠিক মতে, স্থানীয় জনপ্রতিনিধিরা বলে নাই তো ঠিক মতে। তো এই জন্য ওই দিকগুলা তো আমাদের এখন তো শিক্ষা হয়েছে, এখন ওই শিক্ষার পরিপ্রেক্ষিতে ওই দিকগুলা নিয়ে আমাদের আবার চিন্তা করে পরিকল্পনাটা সাজাতে হবে এবং পরিকল্পনাটা সাজানোর জন্য আমাদের ওই যে মানুষগুলোকে সঙ্গে নিয়ে সম্পৃক্ত করেই কিন্তু করতে হবে। তাহলে কিন্তু ভবিষ্যতে আর এই ধরনের ঘোরাঘুরি বা এই ধরনের অনিয়ম কম হবে। হয়তো হবে না বললে ভুল হবে, কিছু কিছু জায়গায় তো হয়তো কমবে। হবেই, কিন্তু কমবে। সমন্বয়হীনতার বিষয়টি আপনি বলছিলেন যে আমরা বিভিন্ন সময়ে দেখা গেছে যে মানুষকে তথ্য দিচ্ছি, আমরা এত ডোজ টিকা পাচ্ছি, আমরা এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক সময় সেই আশা, যে জনগণকে যে আশা দেখানো হচ্ছে সেটি আমরা সঠিকভাবে হয়তো রাখতে পারছি না। সেক্ষেত্রে এই কমিউনিকেশন কি একটা নেগেটিভ ইম্প্যাক্টও ফেলে কিনা? অবশ্যই, অবশ্যই কমিউনিকেশন দিয়েই তো সবকিছু ঠিক করা যায়। কেননা মানে WHO এর কথাই যে রিস্ক কমিউনিকেশন এন্ড কমিউনিটি এনগেজমেন্ট এই দুটো কিন্তু একসঙ্গে পাশাপাশি যায় এবং আমরা যদি ঠিকমতো কমিউনিকেশন করতে পারি তাহলে কমিউনিটি ঠিকমতো বুঝবে এবং তখন তারা সব কাজের সঙ্গে সম্পৃক্ত হবে। এইখানে তো কাজটা টিকা দেওয়াটা তো খালি একটা ইনজেকশন, কিন্তু এটার মধ্যে যে কত কিছু আছে। টিকাটা আসতে হবে, টিকাটা ফ্রিজে রাখতে হবে, টিকার জন্য আবার একটা খাতার মধ্যে তুলতে হবে, তারপরে যে নাকি দিবে সে আবার এটাকে সিরিঞ্জের মধ্যে ভরবে, ভরে টিকাটা দিবে, তারপরে লোকটাকে 10-15 মিনিট বসে থাকতে বলতে হবে। সো দেয়ার আর এতগুলা কাজ, এই কাজটা তো আর মুহূর্তের মধ্যে তো হয়ে যাওয়ার কথা না। সেই জন্যই যদি এগুলা যদি ঠিক মতে বলা হইতো যে দেখেন এই ধরনের কাজগুলা হবে, তাহলে মানুষ বুঝতো। মানুষ তো মনে করছে যে গেলেই বোধহয় একটা টিকা, একটা খুবই খুবই মানে সহজ ব্যাপার, গেলেই একটা খোঁচা দিয়ে দিবে আর আমার টিকা হয়ে যাবে, তা তো না তো। তো সেই জন্য এইখানে কমিউনিকেশন, রিস্ক কমিউনিকেশন এবং এটা যদি ঠিক মতে করা যায় তাহলে কমিউনিটি এনগেজমেন্ট হবে এবং এই ধরনের মানে অসুবিধাগুলো হবে না, বিভ্রান্তি সৃষ্টি হবে না। তো এটা যেন আমরা সামনের দিনগুলাতে যখন 7ই সেপ্টেম্বর থেকে আবার শুরু করতে যাচ্ছে এই জিনিসগুলা যাতে করে আমরা দেখি এবং ভালো মতে যেটা শিখছি আমরা এই কত ইয়ার থেকে ওইটা শিখার যে লেসন্স লার্ন সেগুলা দিয়ে আমরা যেন কাজে লাগাতে পারি। ধন্যবাদ। আমি এই পর্যায়ে ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এমপির কাছে ফিরতে চাইবো। একটি খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে চিড়িয়াখানা খুলতে 20,000 দর্শনার্থীর ঢল এবং তাদের অনেকের মধ্যে অবশ্যই মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা, সেগুলোর কোনো বালাই দেখা যায়নি। তো মানুষ নিঃসন্দেহে এতদিন ঘরে থাকতে থাকতে হয়তো তাদের বেরোতে ইচ্ছে করছে, শিশুদেরকে নিয়ে বাইরে যেতে ইচ্ছে করছে, খুব স্বাভাবিক। আমরা মানুষ ঘরে থাকতে পারি না, কিন্তু তারপরও যখন তারা যাচ্ছে, স্বাস্থ্যবিধি না মানার যে টেন্ডেন্সি তাদের মধ্যে লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে কি আইনের প্রয়োগ ঘটানো সম্ভব বলে আপনি মনে করেন? আপনি দেখেছেন যে গতকালকে টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছে প্রচুর লোক, 20,000-এর মতো লোক চিড়িয়াখানায় ঢুকছে। ঢোকার সময় কিন্তু মুখে মাস্ক শিখিয়েছিল এবং যারা যখন ঢোকে তখন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয়েছে, যাদের মাস্ক নেই তাদের মাস্ক দেওয়া হয়েছে। কিন্তু যে জিনিসটা বললাম যে
মানুষের মধ্যে মাস্ক না পরার একটা প্রবণতা প্রথম থেকেই আমরা লক্ষ্য করছি। আপনি দেখেছেন যখনই তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে তখন অনেকের মুখেই মাস্ক নাই। যে জিনিসটা করা উচিত, আমরা যেটা মনে করি যে মাস্ক না পরলে একটা জরিমানার সিস্টেম চালু করা উচিত। যারাই মাস্ক পরবে না অথবা প্রথমে মাস্ক পরে ভিতরে যে মাস্ক পরেনি, একটা যদি ভিজিলেন্স টিম থাকে, তারা যদি এটা তদারকি করে একটা নির্দিষ্ট ফাইন, যদি প্রত্যেকে মুখে মাস্ক না পরে পড়লে একটা ফাইন করতে হবে। এটা খুব স্বল্প সময়ের জন্য মাঝখানে সম্ভবত করা হয়েছিল, খুব স্বল্প সময়ের জন্য 2-1 বার রাস্তাঘাটে, কিন্তু সেটা আমরা দেখতে পাইনি সেটা পরবর্তীতে। কিছু সময়ের জন্য করা হয়েছিল, তারপর সেটা পারসিস্ট করেনি। আমরা যেটা মনে করি, এখন যে বিভিন্ন বিনোদন কেন্দ্র, শুধু যে চিড়িয়াখানা তা না, এখন তো অনেক বিনোদন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, সি বিচ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষ যাতায়াত করতেছে। আমরা যেটা মনে করি যে যেহেতু করোনার সংক্রমণ কমে আসছে মানে কিন্তু একবারে শেষ হয়ে যায়নি, অথবা এই করোনা কোনো দিন চলে যাবে কিনা। পৃথিবীতে অনেক ভাইরাস আছে, আপনি সেই ভাইরাসগুলো কিন্তু পারসিস্ট করতে, আপনি ডেঙ্গু ভাইরাস বলেন, চিকুনগুনিয়া ভাইরাস বলেন, এরকম ভাইরাস কিন্তু একবারে ভালো হয়ে যায়নি। তো আমাদের ধারণা ছিল যে, প্রথমে ধারণা ছিল 3 মাস 6 মাস পরে হয়তো করোনা পৃথিবী থেকে চলে যাবে, সেটা যেহেতু যায়নি, 1.5 বছর পার হয়ে যাচ্ছে। এখন যেটা ইয়ার্স টুকুতে থেকে যায়, তাহলে কিন্তু আমাদের করোনার সাথেই বাস করতে হবে। সেই ক্ষেত্রে যদি আমাদের মানুষগুলোকে সচেতন আমরা করতে না পারি, আমরা যদি মানুষগুলোকে বিবেকবান না করতে পারি, তাহলে কিন্তু করোনা নিয়ন্ত্রণ করা খুবই দুঃসহ হয়ে যাবে। করোনার সংক্রমণ কিছুটা কমছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা সংক্রমণের হার যেভাবে ডায়াগনোসিস হচ্ছে, সেটা 13%-এর নিচে নেমে আসতেছে। কিন্তু আবার যে বেড়ে যাবে না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। যে কোনো সময় আমরা এটাকে বলি, যেটা কিছুক্ষণ আগে একজন আমাদের আলোচক বলতেছিলেন, যে এগুলো কিন্তু সেলফ লিমিটিং ডিজিজ বলি আমরা, যে একটা সার্টেন টাইম পরে যারা অটোমেটিক ডিস্ট্রয় হয়ে যায়। সেটা যদি পুরোপুরি ডিস্ট্রয় না হয়ে আবার যদি এর সংক্রমণ বেড়ে যায়, তাহলে কিন্তু আবার একটা ডিজাস্টার নেমে আসবে। আমরা সেই জন্য মনে করি যে সরকার যেমন বিভিন্ন বিনোদন কেন্দ্র ওপেন করে দিছি, পাশাপাশি এই বিনোদন কেন্দ্রগুলো যেন নিয়ন্ত্রণে থাকে, সেখানে মুখে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস লেভেলের পিপুলকে ভ্যাকসিনের আওতা আনতে হবে, এর কোনো বিকল্প নাই। এই কাজগুলো করে পাশাপাশি একটা ভিজিলেন্স টিম থাকার দরকার, যে মুখে মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানলে তাকে গণপরিবহন, বাসে অথবা ট্রেনে উঠতে দেওয়া যাবে না, বিনোদন কেন্দ্রগুলো ঢুকতে দেওয়া যাবে না, অথবা ঢুকলে পরে তাকে যদি মুখে মাস্ক না থাকে তাহলে একটা ফাইন করতে হবে। এই জিনিসগুলো যদি সুষ্ঠুভাবে করা যায়, তাহলে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের দিকে আসতেছে, এই ধারাটা অব্যাহত থাকবে। নাহলে যে কোনো সময় আবার এই সংক্রমণটা বেড়ে যাবে, আবার একটা বিপর্যয় নেমে আসবে। সেই বিপর্যয় নেমে আসার আগেই আমাদের সবাইকে সচেতন হতে হবে, সকল শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করে এই কাজটা করতে হবে। শুধু আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে আপনি কখনো এই কি বলে করোনা নিয়ন্ত্রণ অথবা যে কোনো এরকম একটা মহামারী আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেখানে জনসম্পৃক্ততা আপনাকে অবশ্যই থাকতে হবে, এবং আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে অন্যান্য যে সংস্থা আছে তাদেরকেও অ্যাক্টিভ হতে হবে, তাহলে এই সংক্রমণ আমাদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নাহলে যে কোনো সময় একটা বিপর্যয় নেমে আসবে। ধন্যবাদ। এই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ডক্টর আনোয়ারুল ইকবাল, কিছু যোগ করতে চান কিনা? একটা জিনিস যোগ করতে চাই, আমি কিছুদিন ধরে শুনছি সরকার নাকি বলতে চেষ্টা করছে যে 2টো ভ্যাকসিনের ডোজের মধ্যে সময় কমিয়ে আনবে। এটা কিন্তু সায়েন্স, আপনি ইচ্ছা করলেই কমাতে পারবেন না। আপনার কিন্তু WHO, CDC তাদের সাথে কথা বলতে হবে, এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনার কিছু নির্দিষ্ট ভ্যাকসিনের নির্দিষ্ট আছে, যেমন আপনার অ্যাস্ট্রাজেনেকা কোভিডশিল্ড, এটার মিনিমাম 1 মাসেও আপনি দিতে পারেন, 2 মাসেও দিতে পারেন, 3 মাসেও দিতে পারেন, এবং সবচেয়ে ভালো এফিকেসিটা আসে কিন্তু 3 মাসে। সুতরাং আপনি কোনটা চান সেটা কিন্তু আপনার আগেই ঠিক করে নিতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু ভুল পথে হাঁটবো। যেমন আমি ফাইজারের কথাই বলি, 28 দিনের যে গ্যাপটা, এটা যদি আপনি কমিয়ে 15 দিনে নিয়ে আসেন, যদি আপনার অ্যান্টিবডি গ্রো না করলে সরকার সেদিকে দৃষ্টিপাত করবেন। ডক্টর আনোয়ারুল ইকবাল, সুতরাং এই জিনিসটা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, দিলাম। শেষ করতে হচ্ছে আমাদের। ডক্টর আনোয়ারুল ইকবাল, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, অনেক ধন্যবাদ। SSRM মুক্ত মঞ্চ অনুষ্ঠান এই ছিল আজ পর্যন্ত, এই পর্যন্তই। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।